I shall go to Delhi, or I am going to Delhi. তো এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকের আলোচনা আমরা এই যে দু ধরনের সেন্টেন্স আছে, আই শ্যাল গো টু দিল্লি আর আই এম গোয়িং টু দিল্লি, এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি এটা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আলোচনা শেষ পর্যন্ত থাকবে এবং আজকের আলোচনাটা বেশ গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে তোমরা আলোচনাটা শুনবে এবং ইংরেজি ব্যাকরণের, ইংরেজি গ্রামারের একটা ভালো দিক তোমাদের কাছে খুলে যাবে। তো আই শ্যাল গো টু দিল্লি, এই সেন্টেন্সটি তোমরা নিশ্চয়ই যারা টেন্স সম্পর্কে পড়েছো তোমরা জানো যে এটা ফিউচার টেন্স। আর আই এম গোয়িং টু দিল্লি এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ এখানে দেখো শ্যাল ব্যবহার করা হয়েছে, এই যে শ্যাল, এখানে শ্যাল ব্যবহার করা হয়েছে, এটা ফিউচার টেন্স। ফিউচার টেন্সে শ্যাল ব্যবহার করা হয়। আর এই যে গো ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে ফিউচার টেন্স। আবার দ্বিতীয় সেন্টেন্সে এম ব্যবহার করা হয়েছে, দেখো এখানে এই যে আমি হাইলাইট করে দিলাম, বি ভার্ব, এবং তারপরে গোয়িং ব্যবহার করা হয়েছে, গো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং সাবজেক্ট এখানে আই আছে। তো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে এটি পার্থক্য আছে। একটা ফিউচার টেন্স আই শ্যাল গো টু দিল্লি এবং আই এম গোয়িং টু দিল্লি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে মজার বিষয়টা হলো যে আই এম গোয়িং টু দিল্লি এটা ফিউচার টেন্স হলেও, এটা ফিউচার টেন্স এবং নিয়ার ফিউচার বা নিকট ভবিষ্যৎকে বোঝাচ্ছে। তো দেখো আই এম গোয়িং টু দিল্লি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি ব্যাকরণের নিয়ম অনুযায়ী এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু ব্যাকরণের আরেকটি নিয়ম আছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা ফিউচার টেন্সে ব্যবহার করতে পারি। এবং কেমন ফিউচার না, নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ বোঝাতেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায়। তাহলে আই শ্যাল গো টু দিল্লি টুমরো, আমি আগামীকাল দিল্লি যাব, এটা ফিউচার টেন্স এবং সময়টা কি আগামীকাল, মানে খুব বেশি দেরি নয়, আগামীকালই যাচ্ছি। এবার নিচে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা ব্যবহার করলাম, আই এম গোয়িং টু দিল্লি টুমরো, আমি আগামীকাল দিল্লি যাব, এটাও কিন্তু ফিউচার টেন্স। সময়টা কিন্তু একই দেওয়া আছে, দেখো উপরে দেওয়া আছে টুমরো, টাইমটা দেওয়া আছে, নিচেও দেওয়া আছে টুমরো, এবং এটা শ্যাল ব্যবহার করা হয়েছে ফিউচার টেন্স, শ্যাল গো, আর নিচে দেওয়া আছে এম গোয়িং টু, এটা ফিউচার টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা, সেকেন্ড সেন্টেন্সটা, এখানেও কিন্তু ফিউচার বোঝাচ্ছে। তাহলে দুভাবেই যদি ফিউচার হয় শ্যাল ব্যবহার করে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাও যদি ফিউচার টেন্সের মতো করে ব্যবহার করা যায়, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, পার্থক্যটা কোথায়? দেখো এখানে কিন্তু পার্থক্য আছে। সেটা কি না, আই শ্যাল গো টু দিল্লি টুমরো, এটা যদি আমরা বলি তাহলে না আগামীকাল দিল্লি যাব, এটা ফিউচার বোঝাচ্ছে ঠিকই, কিন্তু এটার মিনিংটা দাঁড়াচ্ছে কি না, আগামীকাল যে দিল্লি যাব, আমি যখন এই কথাটা বলছি তখন আমার আগের কোনো প্রস্তুতি ছিল না, এই মুহূর্তে আমি ভাবছি যে আগামীকাল দিল্লি যাব। আবার ফিউচার টেন্সে যদি আমরা আই এম গোয়িং টু দিল্লি বলি, টুমরো বলি, আগামীকালই যাব, তখন আগামীকাল যাব এটা যেমন বোঝাচ্ছে, তার পাশাপাশি বোঝাচ্ছে কি
না এই মুহূর্তে আমি যে দিল্লি যাব যেটা বলছি না, সেটা আমার প্রস্তুতি আগেই সারা হয়ে গেছে, আমার পরিকল্পনা আগেই হয়ে গেছে। এখন আমি বলছি যে আগামীকাল দিল্লি যাব, কিন্তু সিদ্ধান্তটা আমার এখনকার নয়, এটা পুরনো সিদ্ধান্ত। আমার সমস্ত রকম প্রস্তুতি শেষ হয়ে গেছে। এই হলো এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য। এবারে এই যে গোয়িং টু ব্যাপারটা আমরা দেখলাম, এই যে গোয়িং টুর পরে প্লাস ভার্বের হচ্ছে বেস ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা, এইটার কিন্তু আরেকটা মজার ব্যবহার আছে, সেইটাই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। একদিকে যেমন ফিউচার টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ফিউচার টেন্স হিসেবে ব্যবহার করা, অপরদিকে গোয়িং টু ফর্মটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গোয়িং টু তার সাথে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম এইটা ব্যবহার করে কিন্তু আমরা একটা সেন্টেন্স আমরা শিখব, যেটা কিন্তু খুব মজার বিষয়। তো চলো আমরা এই যে গোয়িং টু এর পাশাপাশি গোয়িং টুর সাথে বেস ফর্ম অফ ভার্বের যে বেস ফর্মটা সেটা ব্যবহার করে কিরকম অর্থ দাঁড়ায় সেটা আমরা এখন আলোচনা করব। তো দেখো এখানে দুটো সেন্টেন্স নেওয়া হয়েছে। উই শ্যাল ওপেন আ মার্কেট, এখানে শ্যাল ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছ এই যে এখানে শ্যাল ব্যবহার করা হয়েছে ফিউচার টেন্স। আর উই আর গোয়িং টু ওপেন আ মার্কেট, এখানে গোয়িং টু ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কারণ আর আছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু সেন্টেন্সেস, এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি? তো দেখো উই শ্যাল ওপেন আ মার্কেট, আমরা একটা বাজার খুলবো বা শুরু করব, এটা ফিউচার টেন্স বোঝাচ্ছে ঠিকই, কিন্তু এখানে মিনিংটা এইটা দাঁড়াচ্ছে যে এই বাজার খোলা বা শুরু করা, মার্কেট ওপেন করার ব্যাপারটা এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বা এখন আমরা বলছি বা ভাবছি, আগাম কোনো প্রস্তুতি আমাদের ছিল না। কিন্তু এই সেন্টেন্সটাই যদি আমরা এভাবে বলি, উই আর গোয়িং টু ওপেন আ মার্কেট, এটা যদি আমরা বলি, তাহলে কি না গোয়িং টু ফর্মটা ব্যবহার করে আমরা বোঝাতে চাচ্ছি না মার্কেট খোলার, বাজার খোলার যে বিষয়টা সেটা আমাদের পূর্ব পরিকল্পনা ছিল এবং সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গেছে। তো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, যখন কোনো কাজ করব বলে এখন ভাবছি বা এখনই সিদ্ধান্ত নিচ্ছি, ইনস্ট্যান্ট ডিসিশন, কথা বলার সময় সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, তখন আমরা প্লেন ফিউচার টেন্সটাকে ব্যবহার করব শ্যাল বা উইল ব্যবহার করে। আর যখন প্রস্তুতি আগের থাকে, পরিকল্পনা আগেরই থাকে, তখন আমরা ভবিষ্যতে কিছু করার পরিকল্পনা থেকে থাকলে তখন আমরা গোয়িং টু ব্যবহার করব এবং তার সাথে অফেন, মানে এই হচ্ছে মেইন ভার্ব, এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটাকে আমরা ব্যবহার করব। এখানে আর কিছু এক্সাম্পল আমরা নিচ্ছি ধারণাটাকে আরো পরিষ্কার করবার জন্য। দে আর গোয়িং টু লিভ ফর জাপান টুডে, কি বলছে না, দে আর গোয়িং টু লিভ ফর জাপান টুডে, তারা আজকেই জাপানের জন্য রওনা দিচ্ছে। তো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা দেখতেই পাচ্ছ এই যে দে হচ্ছে সাবজেক্ট, এখানে আর হচ্ছে বি ভার্ব, এখানে গোয়িং টু ব্যবহার করা হয়েছে আইএনজি যুক্ত করে, আর গোয়িং টুর পরে কি দেখা যাচ্ছে না লিভ, ভার্বের বেস ফর্মটা ব্যবহার করা হয়েছে। তাহলে এটা মিনিংটা কি, দে আর গোয়িং টু লিভ ফর জাপান টুডে, আজকেই জাপানের জন্য রওনা দিচ্ছে, এটা কিন্তু ফিউচার টেন্স, নিয়ার ফিউচার। আর গোয়িং টু ব্যবহার করে কি বোঝানো হচ্ছে না, জাপানের জন্য রওনা দেওয়া, সেটার পরিকল্পনা পুরনো বা আগের এবং তার সমস্ত রকম প্রস্তুতি শেষ, তখনই আমরা ফিউচার টেন্সে গোয়িং টু ব্যবহার করছি। এবার এই কথাটাকে যদি আমরা নিচে যে সেন্টেন্সটা আছে সেভাবে যদি বলি,
না দে উইল লিভ ফর জাপান টুডে। এই যে শ্যাল বা উইল ব্যবহার করা হয়েছে ফিউচার টেন্সে, এটারও মিনিং দাঁড়াচ্ছে তারা আজকেই জাপান রওনা দেবে, কিন্তু এই কথাটার মিনিংটা আলাদা। এখানে কোনো প্রস্তুতির ব্যাপার নাই, পরিকল্পনার ব্যাপার নাই। তারা যে জাপান রওনা দেবে সেটা আমি ভাবছি যে তারা রওনা দেবে, এরকম ব্যাপারটা। এবং এই ফিউচার দিয়ে কিন্তু একটু দূর ভবিষ্যতেও বুঝাবে। এখানে যেমন টাইমটা দেওয়া আছে টুডে, আজকে রওনা দেবে, আবার উইল বা শ্যাল ব্যবহার করে ফিউচার টেন্সে কিন্তু অনেক দূরের ভবিষ্যৎকেও বোঝানো যাইতে পারে। যেমন দে উইল লিভ ফর জাপান নেক্সট সানডে, পরের সানডেতে তারা জাপান রওনা দেবে বা পরের মাসে রওনা দেবে, এরকম। হোয়ারেস প্রথম সেন্টেন্সটা দেখো, দে আর গোয়িং টু লিভ ফর জাপান টুডে, তারা জাপান রওনা দিচ্ছে, এটা কিন্তু দূরের ভবিষ্যৎ কখনো বোঝাবে না, এটা সবসময় নিকট ভবিষ্যৎ বোঝাবে এবং আগের প্রস্তুতি আছে বা পরিকল্পনা আছে এরকম বোঝাবে। আর শ্যাল উইল দিয়ে ফিউচার টেন্স ব্যবহার করলে সেটা নিকট বা দূর ভবিষ্যৎ দুরকমই বোঝাতে পারে এবং আগের প্রস্তুতি নেই এরকম বোঝাবে। এটা ওই রকম আমরা ভাবছি বা মনে হচ্ছে এইরকম একটা অর্থ প্রকাশ করবে। এখানে সিদ্ধান্তটা পুরনো এরকম কিছু বোঝাবে না। এখানে আরো আমরা কিছু সেন্টেন্স নেব ধারণাটাকে আরেকটু ক্লিয়ার করবার জন্য। একটু তোমরা ধৈর্য ধরে শুনো। এই ধরনের সেন্টেন্স, এই যে গোয়িং টু ব্যাপারটা দেখো, এই যে গোয়িং টু আছে এবং তারপরে শ্যাল, এই দুটোর পার্থক্যটা না বুঝলে কিন্তু সেন্টেন্স দুটোর মধ্যে যে তাৎপর্যগত পার্থক্য, তাদের যে গুরুত্বগত পার্থক্য, সেটা কিন্তু তোমাদের অজানা থেকে যাবে। দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে, আই এম গোয়িং টু রিজাইন দ্য জব। এখানে কি আছে না, দেখো গোয়িং টুর পরে রিজাইনটা হচ্ছে কিন্তু মেইন ভার্ব, এটা কিন্তু বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে গোয়িং টুর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি ব্যবহার করি তাহলে কি মিনিং দাঁড়াচ্ছে, আই এম গোয়িং টু রিজাইন দ্য জব। দেখো রিজাইন করা মানে পদত্যাগ করা বা ছেড়ে দেওয়া, জব মানে কাজ। তাহলে আই এম গোয়িং টু রিজাইন, আমি রিজাইন করতে চলেছি, পদত্যাগ করতে চলেছি বা কাজটা ছেড়ে দিতে চলেছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এখানে গোয়িং টু ব্যবহার করা হয়েছে। এই যে গোয়িং টু ব্যবহার করা আছে, গোয়িং টুর পরে ভার্বের বেস ফর্ম। এটা মিনিংটা কি, প্রথমত এটা ফিউচার টেন্সকে বোঝাচ্ছে, নিয়ার ফিউচারকে বোঝাচ্ছে। এটার বাংলাটা এরকম, আমি কাজটি ছেড়ে দিতে চলেছি বা পদত্যাগ করতে চলেছি। তাহলে এটার দুই রকম অর্থ। প্রথম কি না, এটা নিয়ার ফিউচার। সেকেন্ড কি, দ্বিতীয়ত হলো কি না, রিজাইন করার সিদ্ধান্ত আমার এখনকার নয়, আমার এটা পুরনো সিদ্ধান্ত, আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বা পরিকল্পনা নিয়ে ফেলেছি, আমি রিজাইন করছি। ব্র্যাকেটে এটা বলে দেওয়া আছে যে এটা মিনিংটা ব্র্যাকেটে একটু দিয়ে দেওয়া আছে যে আই হ্যাভ অলরেডি ডিসাইডেড, আমার সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে। এবারে সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, আই শ্যাল রিজাইন দ্য জব। দেখো এটা সিম্পল ফিউচার টেন্স, সাধারণ ফিউচার টেন্স যেভাবে তৈরি করা হয় সেভাবে শ্যাল বা উইল ব্যবহার করে তৈরি করা হয়েছে। আই শ্যাল রিজাইন দ্য জব, এটাও কিন্তু মিনিং দাঁড়াচ্ছে আমি চাকরিটি ছেড়ে দেব বা পদত্যাগ করব। তাহলে এটা দিয়ে কি পার্থক্য না, এই যে রিজাইন দেওয়ার যে ব্যাপারটা, গল্পটা, এই যে রিজাইন দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আমার আগের সিদ্ধান্ত নয়, পুরনো আমার কোনো পরিকল্পনা ছিল না। যখন আমি কথাটা বলছি তখনই এটা কিন্তু পরিকল্পনাটা আমি নিচ্ছি যে আই শ্যাল রিজাইন দ্য জব। তাহলে যখন আমি গোয়িং টু ব্যবহার করছি উপরের সেন্টেন্সটা যেমন আছে, তাহলে না আমার সিদ্ধান্তটা পুরনো, পরিকল্পনা হয়ে গেছে এবং ফিউচারই করব সেটা। এখানে সেকেন্ড সেন্টেন্সে কি আই শ্যাল রিজাইন দ্য জবে কি হচ্ছে না, আমার সিদ্ধান্তটা পুরনো নয়, এখনকার সিদ্ধান্ত এবং আমি ইনস্ট্যান্ট ডিসিশন নিচ্ছি যে আমি এটা এরকম মনে করছি। যেমন ডান দিকে দেওয়া আছে দেখো, এটার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে না, আই থিঙ্ক সো নাও, আমি এখন এটা ভাবছি যে, এই যে আই থিঙ্ক সো নাও, আমি পুরনো সিদ্ধান্ত নয়, কথা বলার সময় আমার এরকম আমি সিদ্ধান্ত নিচ্ছি
এখন ভাবছি যে আমি কাজটা ছেড়ে দেব। তাহলে গোয়িং টু ব্যবহার করলে পুরনো সিদ্ধান্ত বোঝাবে এবং ফিউচার টেন্স বোঝাবে, আর শ্যাল বা উইল ব্যবহার করলে পুরনো সিদ্ধান্ত নয়, যেই মুহূর্তে কথাটা বলা হচ্ছে সেই মুহূর্তেকার ভাবনা বা সিদ্ধান্তকে এখানে প্রকাশ করবে। এই বিষয়টিকে আরেকটু ক্লিয়ার করার জন্য আরেকটি সেন্টেন্স, তোমরা বিরক্ত হবে না, আরেকটা সেন্টেন্স তোমরা দেখে নাও। সেটা কি? হোয়াই হ্যাভ ইউ সোল্ড ইউর বাইক? তুমি কেন তোমার বাইকটা বিক্রি করেছো? হোয়াই হ্যাভ ইউ সোল্ড ইউর বাইক? একটা প্রশ্ন করা হলো, কেন বাইকটা বিক্রি করেছো? উত্তরটা কি আছে নিচে? না, আই এম গোয়িং টু বাই আ নিউ কার। তো এখানে I am going to buy a new car. তো এখানে আমরা গোয়িং টুটা ব্যবহার করেছি। গোয়িং টুর সাথে ভার্বের বেস ফর্ম, বাই ভার্বের বেস ফর্ম আমরা ব্যবহার করেছি। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? উত্তরটা আমরা এইভাবে দিচ্ছি যে না, বাইক কেন বিক্রি করেছো? না, আমি নতুন কার কিনতে চলেছি। আই এম গোয়িং টু বাই আ নিউ কার, আমি একটা নতুন গাড়ি কিনতে চলেছি। তো এটা দিয়ে আমরা মূলত কি বোঝাতে চাচ্ছি? না, প্রথমত এটা ফিউচার টেন্স। গোয়িং টু বাই এ নিউ কার, আমি একটা নতুন গাড়ি কিনতে চলেছি, এটা ফিউচার টেন্সকে যেমন ইন্ডিকেট করছে, নিয়ার ফিউচারকে। তার পাশাপাশি এই যে গোয়িং টু আমরা ব্যবহার করলাম, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে না, আমার পরিকল্পনা হয়ে গেছে, আমার সিদ্ধান্ত পুরনো, আমি নতুন গাড়ি নিচ্ছি। তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, ভবিষ্যতে কোনো কাজ আমরা যখন করব এবং সেই কাজের যদি কোনো পরিকল্পনা আমাদের থেকে থাকে, সিদ্ধান্ত অলরেডি পুরনো হয়ে থাকে, তাহলে আমরা কি করব? না, গোয়িং টু ব্যবহার করব। যেমন প্রথম সেন্টেন্সে আই এম গোয়িং টু রিজাইন দ্য জব। আর যদি আমাদের যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তেকার সিদ্ধান্ত হয়ে থাকে, পুরনো সিদ্ধান্ত নয় বা পরিকল্পনা না থাকে, তাহলে আমরা শ্যাল বা উইল ব্যবহার করে ফিউচার টেন্সে ব্যবহার করব। তা এই পার্থক্যগুলো আমাদের মনে রাখতে হবে যে গোয়িং টু যে ইংরেজিতে সিস্টেমটা আছে, গোয়িং টু ব্যবহার করা, তার সাথে ভার্বের যে বেস ফর্ম, হ্যাঁ, এই গোয়িং টুর সাথে ভার্বের বেস ফর্ম যেটা আছে সেটা এইভাবে আমরা ব্যবহার করব যখন আমাদের সিদ্ধান্ত পুরনো থাকে। তো আশা করি এই আলোচনাটা তোমাদের ভালো লাগবে এবং এই যে গোয়িং টু ব্যবহার, এটা তোমরা সঠিকভাবে করতে পারবে, বা কোনো কিছু পড়বার সময় সেখানে যদি গোয়িং টুর ব্যবহারটা থাকে, তাহলে তোমরা সেটা সেভাবে তার অর্থটা তোমরা করতে পারবে। তাহলে আজকের আলোচনা শেষের দিকে চলে আসছি আমরা। তাহলে কি আমরা আজকে আলোচনা করলাম? না, ফিউচার টেন্সে শ্যাল বা উইল এর পরিবর্তে গোয়িং টু ব্যবহার করতে হয় যখন কোনো কাজের সিদ্ধান্ত আগেই হয়ে গেছে বা কাজটি করার প্রস্তুতি হয়ে গেছে। এরকম ক্ষেত্রে গোয়িং টু আমরা ব্যবহার করে থাকি, বা এইটাই ব্যাকরণের নিয়ম। তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আরও তোমাদের জন্য আমি ভিডিও বানানোর চেষ্টা করব। ব্যাকরণের নিয়মগুলো তোমরা বাড়িতে বসে বসে ব্যাকরণগুলো শেখার চেষ্টা করো। অবশ্যই ইংরাজির ভীতি তোমাদের কেটে যাবে। তো আজকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।